এটি হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ডের একটি ল্যাপটপ ওয়ালটনের। হুক খুলে গেল, দেন এরপর আমি লাগানোর চেষ্টা করেও লাগাতে পারিনি, কারণ হুকটা ভেঙে গিয়েছিল। জাস্ট শুধু কম্পোজের ক্ষেত্রে, আর আমি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমি ফুল সাইজ 38 থেকে 39 হাজার টাকার আশেপাশে আছে। তো এই প্রাইস রেঞ্জে হলে যদি হয় তাহলে মোটামুটি ঠিক আছে। এটি হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ডের একটি ল্যাপটপ ওয়ালটনের। দেন এটি আমি বেশ কিছুদিন ব্যবহার করেছি। ব্যবহার করার পর আমি কি কি সুবিধা এবং কি কি অসুবিধাগুলো পেয়েছি সেটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। গতানুগতিকভাবে আপনারা যে ধরনের রিভিউগুলো দেখেন এটা তার থেকে ব্যতিক্রম হবে অবশ্যই, কারণ আমি অনেক বেশি এডিটিং বা অন্যান্যভাবে করি না। তো প্রথমে যদি বলি এটার কালার, এটা কি কালার ব্যবহার করা হয়েছে সেটা আমি ওয়ালটনের ই প্লাজা ওয়েবসাইটে ভিজিট করেও সেখান থেকে কালারের নামটি জানতে পারিনি। তবে কালারটা দেখতে অনেকটা সিলভারের মতো দেখতে পাচ্ছেন, যেন একপাশ থেকে শাইনি ইফেক্ট আসে, এবং এটাতে এক ধরনের শ্যাডো ব্যবহার করা হয়েছে। দেন কালারটা যদি বলি, দেখতে খুবই সুন্দর লাগে এবং একটা ফিনিশিং মনে হচ্ছে, কালারটা খুবই সুন্দর ফিনিশিং আসছে। এই পাশটাতে এক ধরনের প্লাস্টিক জাতীয় ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে মূলত এই খোলার পর যেন সিঙ্কটা ঠিকমতো কাজ করে তাই এটা ব্যবহার করা হয়েছে। যদি এই পাশটা দেখেন তাহলে ঠিক এটা বোঝা যাবে। আর এটার উপর দিকেই টপ টপেই এটার লোগোটা ব্যবহার করা হয়েছে। এটার থিকনেস যদি বলি, মোটামুটি অনেকটা বড়ও না, আবার খুব বেশি মোটাও না, অনেক বেশি পাতলাও না, বেশি মোটাও না। তবে এই পাশটা থেকে দেখলে অনেকটা পাতলা মনে হয়, কিন্তু এখানে একটা কার্ভ ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই কার্ভটা থাকার কারণে এই পাশটা থেকে অনেকটা চিকন বা পাতলা মনে হয়, কিন্তু মূলত যতটা পাতলা দেখা যায় ততটা পাতলা নয়। আর এই প্লাস্টিকটা একটু নিম্নমানেরই মনে হচ্ছিল। আর পোর্টগুলো যদি দেখি, এই পাশ থেকে চার্জিং পোর্ট এবং এইচডিএমআই, আর একটা ইউএসবি 3.0 এবং একটা থান্ডারবোল্ট কিংবা টাইপ সি পোর্ট আছে। আর এই পাশটাতে যদি দেখি, এখানে একটা লকের রয়েছে, আরেকটা আছে ইন্টারনেট ব্যবহারের জন্য, আরেকটা হচ্ছে এসডি কার্ড বা মেমোরি ব্যবহারের জন্য। ইউএসবি পোর্ট আছে দুইটা, এখানে আরও একটা এসডি কার্ডের জন্য, আর আরেকটা হচ্ছে এখানে হেডফোন জ্যাক। তো এই হচ্ছে মোটামুটি পোর্টগুলোর অবস্থা। তবে পোর্ট নিয়ে যদি একটু কথা বলি, এখানে একটা বিষয় আমার কাছে খুবই বিরক্তকর মনে হয়েছে, যে বর্তমানে যে স্মার্ট ল্যাপটপগুলো আসছে সেগুলোতে চার্জের ক্ষেত্রে টাইপ সি ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু ওয়ালটন চাইলে এখানে টাইপ সি ব্যবহার করতে পারতো, তা না করে তারা এখানে আমরা যে বিভিন্ন চার্জারগুলো দেখি এই ধরনের পিন ব্যবহার করা হয়েছে, এই ধরনের পিন। তো এখানে টাইপ সি ব্যবহার করতে পারতো। আর নিচের দিকটা যদি দেখি, এটা পিওর ব্ল্যাক, এদিক থেকে এয়ার ভেন্টিলেশনের বিভিন্ন সাইট আছে। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা এটা আসলে কোয়ালিটি দেখে বুঝতে পারছেন যে কতটা যত্ন সহকারে ব্যবহার করা হয়েছিল। বেশ কোনো স্পট নেই বা মেজর কোনো এখানে ক্র্যাচ পড়েনি। তবে এই জায়গাটা যদি আমরা আসি, দেখুন এটার বার্নিশ কিংবা রঙের যে জায়গাটা কতটা মানে অমসৃণ। কিছুদিন ব্যবহারের ফলে, এত যত্ন করে করার পরও কিন্তু ওইখান থেকে এই যে ধরনের সাদা স্পট পড়ে গেল, অর্থাৎ এখান থেকে কালারগুলো বা রঙগুলো উঠে গেছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় ওয়ালটনের নজর দেওয়া উচিত ছিল। আর বডি ম্যাটেরিয়াল যদি বলি, এটা দেখে মেটাল মনে হয়, কিন্তু আসলে মেটাল না, টাচ করলে বোঝা যায় এটা এক ধরনের প্লাস্টিক জাতীয়। তবে কী ধরনের প্লাস্টিক ব্যবহার করেছে সেটা তাদের ই প্লাজা ওয়েবসাইটেও খুঁজে পাইনি, বা আমি নিজেও জানি না, কিন্তু দেখে মেটাল মনে হলো, কিন্তু বাস্তবে এটা মেটাল না। এখন যদি আমরা একটু ল্যাপটপের ভিতর দিকে যাই, কি কি আছে সেটা এখন দেখার চেষ্টা করব। ও আরেকটা বিষয়, এটা চার্জের ক্ষেত্রে বা ব্যাটারি ব্যাকআপ, এখানে ব্যাটারিতে 3 সেল ব্যবহার করা হয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং এটা 36 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি। তো এটা দিয়ে মোটামুটি যদি সাধারণভাবে ইউটিউব বা বিভিন্ন ব্রাউজিং করা হয় গুগল ক্রোমের মাধ্যমে বা বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে, তাহলে 3.5 থেকে 4 ঘন্টার মতো অনায়াসে চলে। তবে যখন এডিটিং বা কিছু ভারী কাজ করা হয় তো সেক্ষেত্রে কিন্তু খুবই স্লো, মানে খুব দ্রুত ব্যাটারি ড্রেন করে। এই হচ্ছে অবস্থা, এবং চার্জার ব্যবহার করা হয়েছে 45 ওয়াটের। এখন এটা যদি আমি খোলার চেষ্টা করছি, হচ্ছে না। তার মানে এক হাতে এটা খোলা যাবে না, অবশ্যই কিন্তু 2 হাত ব্যবহার করতে হবে। 2 হাতে খুললাম। দেন খোলার পর দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা বেশ মোটামুটি অনেকটা বড়, এবং এটাকে 180 ডিগ্রি পর্যন্ত হোল্ড করা যায়, অর্থাৎ ফ্ল্যাটভাবে রাখা যায়।
এখন যদি এটাকে অন করি, এখানে পাওয়ার বাটন আছে, অন করলাম, দেখি আমরা অন করে অন হতে হতে বেশ কিছু কনফিগারেশন বলি এটাতে কি ব্যবহার করা হয়েছে। এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ইন্টেলের প্রসেসর i3 11 জেনারেশন, এবং এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে 8 GB র্যাম এবং 500 GB NVMe SSD। এ হচ্ছে এটার অবস্থা। এবং এটা চালু হতে হতে আরেকটা বিষয় তুলে ধরি, সেটা হচ্ছে এর ডিসপ্লে। ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চির একটা ফুল এইচডি প্যানেল, এবং এটাতে ইন্টিগ্রাল ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লাইটের পর্যাপ্ত আলো আছে থাকার তারপরেও কিন্তু ওইখানে অনেক বড় ধরনের বা মেজর কোনো রিফ্লেকশন আসছে না। এটা শুধুমাত্র এই ইন্টিগ্লোর কোটিং ব্যবহার করার কারণেই কিন্তু এই সুযোগটা পাওয়া যাচ্ছে। এটার যদি টাচপ্যাড এবং কিবোর্ড নিয়ে কথা বলি তাহলে দেখা যাবে যে অন্যান্য ল্যাপটপের ক্ষেত্রে এই নাম্বার প্যাডগুলো এদিকে থাকে, এখানে থাকে। তো এইখানে দেখতে পাচ্ছি যে এই পাশে নাম্বার প্যাড আছে, বা দেন এখানেও আছে। তো এই জায়গাটা থেকে যদি বলি যে কিবোর্ডটা খুবই সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এবং অনেকটা বড়, ভালো স্পেস আছে। তো এই ওয়ালটন যে এখানে যে কিবোর্ডের সাইজটা ব্যবহার করেছে তারা এটার নাম দিয়েছে A4 সাইজ আইসোলেট কিবোর্ড। তো এই কিবোর্ড এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, বাংলা ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে, যেন বাংলা বর্ণগুলো দেখে যারা টাইপে খুব স্লো করতে পারেন বা টাইপে খুব বেশি অভ্যস্ত না তারা যেন এখান থেকে হেল্প নিতে পারে, এই ধরনের ব্যবহার কিংবা ব্যবস্থা রয়েছে। এই জায়গাটা খুবই ভালো ছিল, তবে কিবোর্ডের বাটনগুলো এতটাই মানে নিম্নমানের ছিল, আসলে অনেক বেশি নিম্নমানের না, তবে এটা একটা মোটামুটি লেভেলে ছিল, যেন কম্পোজের ক্ষেত্রে খুব বেশি একটা সুবিধা পাওয়া যাচ্ছিল না বা ওই ধরনের ফিলটা আসছিল না। এটা ফিলটা খুবই চিপ ফিল মনে হচ্ছিল, এমনকি এখান থেকে একটা বাটন উঠেও গিয়েছিল বেশ কয়েকদিন ব্যবহারের ফলে, এবং এটা ভেবেছিলাম হয়তো বা কোনো একটা হুক খুলে গেল, দেন এরপর আমি লাগানোর চেষ্টা করেও লাগাতে পারিনি কারণ হুকটা ভেঙে গিয়েছিল, জাস্ট শুধু কম্পোজের ক্ষেত্রে। আর আমি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমি ফুল সাইজ এই ধরনের কিবোর্ডগুলো ব্যবহার করে থাকি। তারপরও অল্প ব্যবহারেও কিন্তু এটা উঠে চলে আসছিলো, এবং এটা খুবই প্লাস্টিক, সাথে কোনো ব্যাকলিট এলইডি নেই, প্লাস্টিকের। তো এই জায়গাটা অবশ্যই আপনাকে যদি নেন বুঝে নিতে হবে যে আপনি যেটা ব্যবহার করেন রেগুলার যদি ইউজ করেন তো সেক্ষেত্রে একটা এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করা অবশ্যই প্রয়োজন, তা নয়তো এটা আপনি ওইভাবে করে ব্যবহার করতে পারবেন না। আর এই পাশে এই যে উপর দিকটাতে একটা 1 মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা আছে, যেটা দিয়ে ভিডিও কলে কথা বলা যায়। তবে এটার ক্যামেরা কোয়ালিটি খুব বেশি হাই না, জাস্ট কোনো রকম একটু কথা বলার মতো। এটার যদি সাউন্ড নিয়ে কথা বলি, সাউন্ডটা খুব বেশি একটা ভালো লাগেনি। সাউন্ডটা আমি আসলে জানি না, সাধারণত ল্যাপটপের সাউন্ডগুলো মোটামুটি এমনই হয়। তারপরও যদি একটু ভালো কাজ করতে পারতো বা সাউন্ডটা নিয়ে যদি কোম্পানি একটু চিন্তা করতো তাহলে হয়তো আরও ভালো সাউন্ড এখান থেকে দিতে পারতো। এটার ওয়েট নিয়ে যদি বলি, এটা প্রায় মোটামুটি 1.5 কেজির উপরে, 2 কেজির কাছাকাছি এটার ওয়েট। আর এখানে আরেকটা বড় ধরনের একটা সমস্যা আছে, সেটা হলো সব ধরনের ল্যাপটপেই মোটামুটি একটা কমন ইস্যু থাকে, সেটা হচ্ছে মাঝখানে যদি এভাবে চাপ দেওয়া হয় তাহলে কিন্তু এই জায়গাটা নিচের দিকে দেবে যায়। তো এটা স্বাভাবিক, সব ধরনের ল্যাপটপেই হয়, কিন্তু আমি দেখলাম তুলনামূলকভাবে এই ল্যাপটপের এই জায়গাটা একটু বেশি পরিমাণে হালকা মনে হচ্ছিল। এটা ভিডিওতে আসলে কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি যখন এখানে কাছে নিয়ে আসি, তো আমি যখন এখানে এভাবে একটু চাপ দিচ্ছিলাম মনে হচ্ছে নিচের দিকে দেবে যাচ্ছে। তো এখানে যদি কোনো কারণে যদি অনেক প্রেশার লাগে তো সেক্ষেত্রে আসলে এটা টিকবে কি না বা ডিসপ্লেটা থাকবে কি না সেটা নিয়ে এখনও সন্দেহ রয়েছে যথেষ্ট পরিমাণ। এই হচ্ছে অবস্থা। তবে এটার প্রাইস নিয়ে যদি একটু কথা বলি, এটা নিয়েছিলাম যখন এটা প্রথম মার্কেটে আসে তখন প্রায় 50,000 টাকার আশেপাশে এটার প্রাইস ছিল, তখন নেওয়া হয়েছিল। তো এই দামের ভিতরে সাধারণত আমার মনে হচ্ছিল যে এইটার যে বডিটা যেটা এখানে একটু আরও একটু কাজ করা যেতে পারতো, বা কোনোভাবে মেটাল বডি দেওয়া যায় কি না সেটা আমাদের নজরে রাখা প্রয়োজন ছিল, যেন দীর্ঘদিন ব্যবহার করা যায়। আর এই যে এখানে যে বানিশগুলো দেখে যাচ্ছিলাম আমি, যে বিভিন্ন জায়গায় ক্র্যাচ পরে উঠে যাচ্ছে, তো এই সমস্ত জায়গাগুলো একটু নজর দেওয়া উচিত ছিল যেন এত দ্রুত বার্নিশগুলো না উঠে যায়, কারণ অন্যান্য ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু এত দ্রুত কালার উঠে যাওয়ার কোনো ইস্যু দেখিনি। আর এটা খুব যত্ন সহকারে ব্যবহার করা হচ্ছিল। তারপর এই ধরনের এখানেও ছোটো একটা তবে এই সব কিছু উপেক্ষা করে বর্তমান যে প্রাইসটা আছে, অর্থাৎ এখন আমি দেখতে পেলাম এটার দাম প্রায় 38 থেকে 39,000 টাকার আশেপাশে আছে।
তো এই প্রাইস রেঞ্জে হলে যদি হয় তাহলে মোটামুটি ঠিক আছে, যেহেতু i3 এবং 11 জেনারেশন ব্যবহার করা হয়েছে এখানে, উইন্ডোজ 11 হোম এডিশন ব্যবহার করা হয়েছে, পাশাপাশি যে ধরনের ফেসিলিটিসগুলো নিয়ে কথা বললাম, তো সব কিছু মোটামুটি মেনে নেওয়া যায় বা মোটামুটি চলে। কিন্তু যখন এটার প্রাইস 50,000 প্লাস ছিল, তো ওই ক্ষেত্রে কিন্তু এটা একটু টাকার তুলনায় একটু চিপ মনে হচ্ছিল। তবে বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে এটাতে আরও নজর দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এখানে কিবোর্ডগুলো খুব সহজে উঠে যাচ্ছিল। আমি এখানে ভিডিও ফটোগুলোর সাথে যুক্ত করে দিয়ে দিব ভিডিওতে। তো এই ছিল আজকের রিভিউ। আমি আসলে গতানুগতিকভাবে সাধারণভাবে যে ধরনের রিভিউ ভিডিওগুলো হয় আমি ওভাবে দিতে পারি না। আমি আমার মতো করে বলার চেষ্টা করি। এখন হচ্ছে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন সেটা আপনাদের কাছে। ধন্যবাদ।